আমাদের গ্রামগুলোতে জানেন তো বটগাছর মতো কিছু গল্প থাকে, যার শিকড়ের সাথে জড়িয়ে থাকে কত স্মৃতি, কত বিশ্বাস। আজ আমরা এমনই একটা পুরনো দিনের গল্প শুনব, এক সাধারণ ছেলের গল্প যে তার মায়ের জীবন বাঁচাতে শুধুমাত্র ভালোবাসার জোরে এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে হারিয়ে দিয়েছিল। আমাদের গ্রামে কত গল্পই তো মুখে মুখে ফেরে, কিন্তু দীপুর গল্পটা ওটা একটু অন্য রকম। লোকে আজও খুব শ্রদ্ধার সাথে ফিসফিস করে বলে সেই ছেলেটার কথা যে কিনা ফেরার পথ নেই এরকম একটা নদীতে নেমেছিল আর ফিরে এসেছিল একজন আসল বীর হয়ে। চলুন সেই অবিশ্বাস্য কাহিনীটা আজ শোনা যাক। তো গল্পটা শুরু হচ্ছে এক গভীর দুঃখ দিয়ে। দীপুর পৃথিবী বলতে তো ছিল শুধু তার মা, আর সেই মাই যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন থেকে শুরু হলো এই অসম্ভবকে সম্ভব করার লড়াই। একদম ভেঙে পড়া গলায় মা বলছিলেন, বাবা দীপু, আমার মনে হয় আর সময় নেই, আমাকে ক্ষমা করে দিস, তোকে একা রেখে যেতে হচ্ছে। ভাবুন তো একবার, এই কথাগুলোই যেন দীপুর বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। গ্রামের যিনি কবিরাজ, উনি তো প্রায় হাত তুলে দিলেন, বললেন উপায় নাকি একটাই, ওই অভিশপ্ত মায়াবী নদীর একদম গভীরে একটা বিশেষ ঝিনুক আছে, তার ভেতরে পাওয়া যায় নীল মুক্ত। শুধু সেই মুক্ত ধোয়া জলই নাকি পারে দীপুর মাকে বাঁচাতে। কিন্তু সমস্যাটা হলো, ওই নদীতে যাওয়া মানে তো স্রেফ মরে যাওয়া। মায়াবী নদী, শুধু নামটা শুনলেই গায়ের লোকের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠত। একটা কথাই চালু ছিল, যে ওখানে যায় সে আর ফেরে না। এখন দীপুর সামনে দুটো রাস্তা, হয় চুপচাপ মায়ের মৃত্যু দেখা, নয়তো নিজের জীবন বাজি রেখে ওই ভয়ঙ্কর নদীতে ঝাঁপ দেওয়া। গ্রামের সবাই মিলে ওকে বোঝালো, আরে যাস না, ওটা আত্মহত্যার শামিল, নদীর আত্মাটা লোভ দেখিয়ে সবাইকে গোলাম বানিয়ে রাখে। কিন্তু দীপুর উত্তরটা দেখুন, কি সহজ কিন্তু কতখানি শক্তিশালী। ও বলল, যারা গেছে তারা হয়তো লোভের জন্য গেছে, আমি তো লোভে যাচ্ছি না, আমি যাচ্ছি ভালোবাসার জন্য। চেষ্টা না করলে যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কখনো ভেবে দেখেছেন, যখন আর কোনো আশাই থাকে না, তখন একটা ছোট্ট প্রতিজ্ঞা কতটা শক্তি দিতে পারে? দীপু তার মাকে কথা দিয়ে এসেছিল, মা, আমি ফিরবই, ভোরের আলো ফোটার আগেই আমি নীল মুক্ত নিয়ে তোমার কাছে ফিরে আসব। আর এই একটা কথাই ওর সবচাইতে বড় বর্ম হয়ে উঠেছিল। তো দীপু গিয়ে পৌঁছল নদীর পাড়ে। চারদিক একেবারে থমথমে, কোনো সারা শব্দ নেই, নদীর জল একদম শান্ত। কিন্তু দীপু বুঝতে পারছিল এই শান্ত জলের নিচেই একটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওর জন্য। আর ঠিক তখনই জল থেকে উঠে এলো, কি বলবো, অপরূপ সুন্দরী এক নারী। সেই জলপরী খুব মিষ্টি করে দীপুকে ডাকতে লাগলো, আয় আমার কাছে আয়, আমার প্রাসাদে কত সোনাদানা যা চা সব দেব তোকে। আসলে তো ওটা ছিল একটা লোভের ফাঁদ। কিন্তু দীপু ভেতরে গিয়ে যা দেখল, সেটা কোনো প্রাসাদ নয়, একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহা। আর সেখানে শিকলে বাঁধা গ্রামের আরো কত চেনা মুখ। তাদেরই একজন কোনোভাবে চিৎকার করে বলল, পালা খোকা পালা, এটা কোনো পরিটরি নয়, এটা একটা রাক্ষসী, আমাদের খেয়ে বেঁচে থাকে। দীপু যখন সরাসরি নীলমুক্ত চাইল, রাক্ষসীটা একটা অসম্ভব শর্ত দিল। বলল, নদীর সবচেয়ে গভীর এক গুহা থেকে ওর জাদুর বাঁশিটা এনে দিতে হবে, যে গুহার পাহারায় থাকে এক বিশাল দৈত্যাকার কাকড়া। আসলে পুরোটাই ছিল দীপুকে মেরে ফেলার একটা চাল। এখন ভাবুন তো, ওইটুকু একটা ছেলে, সে লড়বে ওই দৈত্যাকার কাকড়ার সাথে? গুহার সামনে গিয়ে দীপু দেখল, ওই কাকড়ার একটা দাঁড়া দিয়েই ওর শরীরটা দুটুকরো হয়ে যাবে। গায়ের জোরে জেতা তো সম্ভবই না। কিন্তু দীপু ঠিক এইখানেই মাথাটা খাটালো। ওর এক বন্ধুর দেওয়া ছোট্ট একটা আয়না ছিল পকেটে। ও বুঝে গিয়েছিল কাকড়াটা যতটাই বড় ততটাই ভীতু। ও আয়নাটা কাকড়ার সামনে তুলে ধরে বলল, দেখ, আমার সাথে এর থেকেও বড় দৈত্য আছে। কাকড়াটা আয়নায় নিজের ওই ভয়ঙ্কর চেহারা দেখেই ভয়ে দৌড়ে পালালো। এই ঘটনাটা থেকে আমরা কি শিখি? দীপু তো দেখিয়েই দিল, গায়ের জোরের চেয়ে মাথার জোর অনেক বড়। বুদ্ধি খাটালে যে কোনো বিপদকেই হার মানানো যায়। এরপর দীপু যখন বাঁশিটা হাতে নিল, অবাক কাণ্ড, বাঁশিটা ওর সাথে কথা বলতে শুরু করল। আর ঠিক তখনই ওই জলপরীরূপী রাক্ষসীর আসল দুর্বলতাটা প্রকাশ হয়ে গেল। বাঁশিটা দীপুকে জানালো যে ওটাই আসলে রাক্ষসীটার প্রাণ। মানে ওটা যদি রাক্ষসীর হাতে চলে যায় তাহলে সে অমর হয়ে যাবে, আর তারপর সে দীপুকে, ওর মাকে, এমনকি পুরো গ্রামটাকেই শেষ করে ফেলবে। বাঁশিটা আরও বলল, একমাত্র ওর সুরই পারে রাক্ষসীর কালো জাদু নষ্ট করতে।
তো এবার শুরু হলো শেষ দফার লড়াই। দীপু প্রথমে রাক্ষসীটার কাছে গেল, বলল, নীল মুক্ত দাও আর বন্দীদের ছাড়ো। রাক্ষসীটা তো হেসেই উড়িয়ে দিল, বলল, তোকে তো আমি এখনই পাথর বানিয়ে দেব। কিন্তু দীপু আর ভাই পেল না। ও বাঁশিটা মুখে তুলে বাজাতে শুরু করলো, আর সেই সুরের তেজে রাক্ষসীর সব ক্ষমতা চুরমার হয়ে গেল, আর বন্দীরাও সব মুক্ত। রাক্ষসীর শক্তি যেই শেষ হলো, অমনি গুহার এক কোণে একটা বিশাল ঝিনুক নিজে থেকেই খুলে গেল, আর তার ভেতরে ঝকঝক করছে সেই নীল মুক্ত। ভালোবাসার কাছে, সাহসের কাছে অশুভ শক্তিকে হার মানতেই হলো। দীপু যখন গ্রামে ফিরল, তখন সে আর আগের দীপু নেই। সে শুধু মায়ের জন্য ওষুধ আনা একটা ছেলে নয়, সে এখন একজন বীর, যে গ্রামের হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে এনেছে। এক কথায় সে একাই একটা গ্রামকে বাঁচিয়ে ফিরেছে। আসলে পুরো যাত্রায় দীপুর ভেতরটা একদম বদলে গিয়েছিল। যে ছেলেটা ভয় আর দুশ্চিন্তা নিয়ে ঘর ছেড়েছিল, সে ফিরে এলো একজন নায়ক হয়ে, যে শুধু গায়ের জোরে নয়, ভালোবাসার বুদ্ধি দিয়ে অন্ধকারকে হারিয়ে দিয়েছে। সেই নীলমুক্ত জলে দীপুর মা তো একদম সুস্থ। মা যখন ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন কেন সে এত বড় ঝুঁকি নিল, দীপুর উত্তরটা শুনুন। মা, তোমার হাসিমুখটা দেখার জন্য আমি এরকম হাজারটা নদীও পার হতে পারি। এর থেকে বড় কথা আর কি হতে পারে? দীপুর এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য ভালোবাসার টানে জীবনের কোন ভয়ের নদীটা পার হতে রাজি আছি? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই আছে।